অন্য কোনো একদিন। এখন আমারও ঘুম পাচ্ছে মিস্টার সিক্ত। আপনি ঘুমিয়ে যান, সকালে যেতে হবে আমাদের। মায়া যে সিক্তর প্রশ্নের উত্তর দেবে না তাই মিথ্যা বলল সেটা খুব ভালোই বুঝতে পারল সিক্ত। না হলে মায়া যেখানে বলেছে আজ সে ঘুমাবে না, তো সে আজ কোনোভাবে ঘুমাবে না। আর ছোটখাটো ব্যাপারে মিথ্যা বলার মেয়ে মায়া নয়, এটা এতদিনে খুব ভালোভাবে বুঝে গিয়েছে। তাই আর সেও কিছু না বলে ঘুমিয়ে গেল। সারাদিন পরিশ্রমের কারণে সত্যি সত্যি তার প্রচুর ঘুম পেয়েছিল। আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে, সূর্য এখন ওঠেনি। মায়া জানালা খুলে দাঁড়িয়ে থেকে সকালের এই অপূর্ব প্রকৃতি দেখছে। মায়ার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা বড় কারণ হলো এই সূর্য ওঠা দেখা। এটা মায়ার রোজকারের অভ্যাস হলেও আজ মায়া এই কারণে সকালে ওঠেনি, কারণ আজ সারা রাতে জেগেছিল সে। কি কারণে আজ মায়া সারা রাত ঘুমায়নি এটা শুধু মায়াই জানে। এদিকে সিক্ত ঘুমে বিভোর, বালিশে মুখ দিয়ে উপর হয়ে ঘুমিয়ে যাচ্ছে। এরই মাঝে বাড়ির বাহির থেকে নানান শব্দ হচ্ছে, কিন্তু সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে, যার ফলে আওয়াজ কখনো বাড়ছে তো কখনো একদম চুপ হয়ে যাচ্ছে। মায়া সবকিছু আন্দাজ করছে। এদিকে সূর্য প্রায় উঠে গিয়েছে, পুরো আকাশে রক্তাক্ত লাল আভা ছড়িয়ে যাচ্ছে। বাহিরে আওয়াজ হালকা বেশি হওয়ায় সিক্তর ঘুমের সমস্যা হচ্ছে, যার ফলে সিক্ত ঘুমের মাঝে নড়াচড়া করছে। জানালা থেকে কিছুটা দূরে বিছানা। মায়া জানালার দিকে তাকিয়ে থাকা অবস্থায় সিক্তকে বলল, সিক্ত, ঘুম থেকে উঠে পড়ুন, আমাদের যাওয়ার সময় হয়েছে, দেরি হলে আমাদের বিপদে পড়তে হবে। মায়ের কথা সিক্ত কানে যেতে ঘুম চট করে ভেঙে গেল। বিন্দুমাত্র দেরি না করে সে শোয়া থেকে সরাসরি উঠে বসলো। তখনই সিক্ত বাহির আওয়াজগুলো শুনতে পেল। সে কি যেন ভেবে দরজার কাছে গিয়ে দেখে দরজার ভেতর থেকে খোলা। তখন তার মনে হলো গতরাতে সে দরজা ঠিক করে লাগায়নি, কিন্তু বড় কথা হলো দরজার বাহিরে থেকেও লাগানো। এসব দেখে সিক্ত কিছু বলতে যাবে তার আগেই মায়া বলল, যা বুঝেছেন তাই, আর দেরি করলে চলবে না। গ্রামের সবাই আমাদের সত্যি জেনে গিয়েছে। কাল রাতে আকবর মিয়ার বউ আমাদের কথা শুনেছে, তাই তো? আপনি জানতেন? হুম, কালকের রাতে বাহির থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুধু তুমি শোনোনি, আমিও শুনেছিলাম। আর আমাদের কথা আড়ি পেতে একজনই শুনতে পারে, সেটা হলো জরিনা বেগম। বাকি কাজ সেই করে দিয়েছে। কিন্তু এসব জানার পরেও আপনি এত আরামে ঘুমোচ্ছিলেন কিভাবে? তো কি করব, তোমার মতো সারা রাত না ঘুমিয়ে টেনশন করে কাটাবো নাকি? এসব টেনশনগিরি তোমার মতো মেয়েরা করতে পারো, আমরা ছেলেরা এসব পারি না। যাই হোক, আমাদের আর দেরি করলে চলবে না। তাদের হাতে ধরা পড়লে পরিণতি কি হবে সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। কিন্তু আমরা চাইলে তো রাতে চলে যেতেই পারতাম। সেটা সম্ভব হতো না। রাতে গেলে তাদের কাছে ধরা খেয়ে যেতাম, তখন আর কিছুই করার থাকতো না। ও রাতে এই গ্রাম ছেড়ে শেষে জঙ্গলেই যেতে হতো, তখন বিপদ আর কমতো না, বরং বাড়তো। এটা ঠিক বলেছ, কিন্তু এখন কি করব ভেবে দেখেছো? সকাল কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু পরেই কিন্তু তারা... হ্যাঁ, তারা আমাদেরই অপেক্ষা করছে। তাদের কথাবার্তায় যতদূর বুঝতে পেরেছি তা হলো আমরা ঘুম থেকে উঠলেই তারা তাদের কাজ শুরু করে দেবে। বাইরে গ্রাম প্রধান সহ মোটামুটি সবাই চলে এসছে। এখন রাস্তা হচ্ছে এই জানালা, এর কয়েকটা কাঠ আগে থেকে ভাঙা ছিল, আর বাকিগুলো আমি সকালে ভেঙে ফেলেছি। এখান দিয়েই বের হতে হবে আমাদের। এরপর আর দুজনে দেরি না করে জানালা দিয়ে বের হয়ে গেল। জানালাটা একেবারে ছোট নয়, এক পাশে ভেঙে যাওয়াতে সহজে তারা সেখান থেকে বের হতে পারে। বাড়ি থেকে বের হয়ে মায়া সিক্ত একবার বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখে তারা যা ভেবেছিল তাই। পুরো গ্রাম যেন তাদেরই অপেক্ষা করছে। তারা যে জানালা দিয়ে পালিয়েছে সেটা বাড়ির পেছনের দিকে, তাই তাদের বের হতে কেউ দেখেনি। এরপর মায়া আর সিক্ত দুজনে হাতে হাত রেখে দৌড় দিয়ে জঙ্গলে প্রায় কিছুটা কাছে যেতে গ্রামের লোকজন একজন দেখে ফেলে। আর সে ব্যক্তিটা আর কেউ নয়, জরিনা বেগমই। কাল রাতে পানির কলস দিয়ে গেল, গ্লাস দিতে ভুলে গিয়েছিল সে। আর সেটাই যখন রাতে দিতে আসে তখনই সে মায়ার সিক্তর কথা শুনে ফেলে। তারা যে ভাই বোন নয় সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল সে। তাতেই তার হাত থেকে স্টিলের গ্লাসটা পড়ে যায়, আর সে শব্দই মায়া আর সিক্ত শুনেছিল। তারা বুঝতেও পেরেছিল তাদের কথা কেউ শুনে ফেলেছে, কিন্তু তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর জরিনা আকবর মিয়াকে ডেকে নিয়ে আসে, কারণ আকবর মিয়া তার কথা সহজে বিশ্বাস করতে চায় না। আর আকবর মিয়াও যখন বুঝতে পারে মায়া সিক্ত মিথ্যা বলেছিল, তাতে সে অনেকটা কষ্ট পেলেও রেগে যায়। যতই হোক, একটা অবিবাহিত ছেলে মেয়েকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে, এটা কখনো ভালো কিছু হতে পারে না। গ্রামের লোক পরবর্তীতে এ ব্যাপারে জানতে পারলে তাদের গ্রামে থাকাই মুশকিল হয়ে যেতে পারে।
আর এই ভয়ে আকবর মিয়া আর কোনো কিছু না ভেবে পেছন থেকে তাদের দরজা বন্ধ করে দেয়, আর যা করার তা সকালে করবে এই ভেবে ছেড়ে দেয়। কিন্তু রাতে তারা গ্রাম প্রধানের কাছে গিয়ে এই খবর বলে দিয়ে আসে। আর এদিকে জরিনা বেগম মায়া আর সিক্তকে পালাতে দেখে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, ধরো ধরো ধরো, পালাইয়া যাইতাছে ওরা, ওগর কেউ ধরো। জরিনা বেগমের চিৎকারে সবার নজর মায়া সিক্তর দিকে পড়ে। তাদের পালাতে দেখেই পুরো গ্রামবাসী তাদের ধরার জন্য দৌড়াতে থাকে। কারো হাতে লাঠি, কারো হাতে পাথর, তো কারো হাতে বড় বড় বাঁশ। এদিকে জরিনা বেগমের চিৎকার শুনে মায়া সিক্ত দুজনেই যেন কলিজার পানি শুকিয়ে গেছে। তারা প্রায় জঙ্গলে ঢুকে গিয়েছে, আর কয়েক কদম সামনে গেলে ঘন জঙ্গলে ঢুকে যাবে তারা। তখন তারা কোথাও না কোথাও লুকাতে পারবে। কিন্তু এরই মাঝে সকলে তাদের পিছু করাতে মায়া আতঙ্কের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। সে পেছনে ফিরে তাকিয়ে দেখতে গিয়ে মাটিতে পড়ে থাকা লতা পাতা আর ছোট ডালাপালা তার পায়ে বেঁধে যায়, যার ফলে সে একদম মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। আর এটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। চারপাশে একদম নিশ্চুপ, কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। শুধু দূর থেকে অনেকগুলো মানুষের হেঁটে আসা পায়ের শব্দ শোনা যাচ্ছে, যেগুলো শুনতে কিছুটা শুকনো পাতায় পা ফেলাতে যে মর্মর শব্দের সৃষ্টি হয়, ঠিক তেমন। মায়া মাটিতে পড়ে যাওয়ার ফলে পা অনেকটা মচকে যায়। সিক্ত ভেবে নিয়েছিল আজই হয়তো সব শেষ, কিন্তু না, মায়া হার মানেনি। শত কষ্ট করেও হোক না কেন সে সিক্তর সাহায্যে জঙ্গলের ঠিক অন্য পথ, যে পথটার ঘন জঙ্গলের শুরু, সেদিকে চলে যায়। মায়া হাঁটতে পারছে না দেখে সিক্ত মায়াকে কোলে নিতে চাইলেও মায়া এতে বাধা দেয়। সিক্ত এতে আর জোর করে না। মায়া আর সিক্ত দুজনে মিলে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকায়। অনেকক্ষণ তারা চুপচাপ থাকার পরও যখন গ্রামবাসীর কারো আসার আওয়াজ পায় না, তখনই তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেই অনেকগুলো পায়ের আওয়াজের শব্দ শুনতে পায়। তখনই তারা বুঝতে পারে গ্রামবাসী তাদের খুঁজতে সেখানে চলে এসেছে। যদিও পায়ের আওয়াজগুলো খুবই ক্ষীণ, মনে হচ্ছে খুব সাবধানতার সাথে সবাই চারপাশ খুঁজছে। এদিকে পায়ের আওয়াজ তাদের দিকে এগিয়ে আসতে সিক্ত মায়ের মুখ জোরে চেপে ধরেছে। কি কারণে ধরেছে সেটা হয়তো সে নিজেই জানে না, কারণ মায়া তখনও কোনো প্যানিকই করছিল না। তবে মায়া বুঝতে পারছিল সিক্ত ধরা পড়ে যাওয়ার ভয়ে হাইপার হয়ে তার মুখ চেপে ধরেছে। একদিকে পায়ে প্রচন্ড ব্যথা, আর অন্যদিকে সিক্তর এসব বিরক্তিকর কাজকর্ম। মায়া এতে প্রচুর বিরক্ত হলেও সেটা এই সিচুয়েশনের কারণে আর প্রকাশ করলো না। কিছুক্ষণ পর গ্রামবাসীদের মধ্যে কেউ একজন বলে উঠল, বহুত হয়েছে খোঁজাখুঁজি, আমার মনে হয় হালার পোলা মাইয়া দুটা এইখান থেকে চইলা গেছে, আর খুঁজা লাভ নাই। হ ঠিক কইছে, শয়তান দুইটা অল্পের জন্য বাঁচা গেল, আর একটু আগে বুঝতে পারলে দুইটারে উচিত শিক্ষা দিতাম। হইছে, যা হওয়ার তা হইয়া গেছে, এখন সবাই যার যার বাড়ি চলো। আরেকবার এদের এই গ্রামের আশেপাশে দেখলে ওগর বোঝাই দিমু আমরা কি জিনিস। এসব নানান কথাবার্তা শেষে পুরো গ্রামবাসী গ্রামের দিকে যাওয়া শুরু করলো। একটা সময় পুরো জঙ্গলটা আবার নিশ্চুপ হয়ে যাওয়াতে মায়া আর সিক্ত বুঝতে পারলো তারা এখন বিপদ মুক্ত। কিন্তু সাথে সাথে তারা ঝোপ থেকে বেরিয়ে এলো না। কিন্তু অনেকক্ষণ অতিক্রম হয়ে যাওয়ার পরও যখন মায়ের মুখ থেকে হাত সরালো না, তখন মায়া বিরক্তিতে সিক্তর হাতে কিছুটা জোরে চিমটি দিল। চিমটির কারণে হাতে কিছুটা ব্যথা পাওয়াতে সিক্তর সাথে সাথে মায়ের মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বলল, এই মেয়ে, পাগল হয়ে গিয়েছো নাকি? আমার হাতে কামড় দিলে কেন? কামড় না, চিমটি দিয়েছি। আর পাগল আমি না, আপনি। হাতে ব্যথা দিলে তুমি আবার আমাকে পাগলও বলছো? তুমি আমি করেছিটা কি? না, আপনি তো কিছুই করেননি, শুধু ধরা পড়ে যাওয়ার ভয়ে। থাকার না বলি, এটা বলুন আপনি আমার মুখ কেন চেপে ধরেছিলেন? কেন আবার মনে হলো তুমি আর সব মেয়েদের মতো এমন সিচুয়েশনে ভয় চিৎকার দিয়ে দেবে, আর তাতেই আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যেত। এই জন্যই তো আমি। ভয় আমি না, আপনি পাচ্ছিলেন। এজন্যই তো একটু আগে কোনটা কামড় আর কোনটা চিমটি সেটাই ভুলে গিয়েছিলেন। আর আমি কি কোনো আওয়াজ করেছিলাম যে আপনি আমার মুখ চেপে ধরবেন? আর আমাকে অন্য সব মেয়েদের মতো ভাববেনই বা কেন? তোমাকে অন্য সব মেয়েদের মতো ভাববো না তো কি ভাববো? শেওড়া গাছের মগডালে বসে থাকা 2 বছরের পুরনো পেতনি, নাকি ভিন গ্রহে থেকে আসা এলিয়েন? সিক্তর এমন কথায় মায়ের মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গেল। সিক্ত বরাবরের মতো নিজেকে ভেতরে ভেতরে শান্ত করার চেষ্টায় রয়েছে। এদিকে মায়া কিছু বলছে না দেখে সিক্ত আবারও বলল, কি হলো? কথা বলছো না যে? আমার শেষ হয়ে গেল নাকি? পৃথিবীতে থাকা কিছু বিরক্তিকর ছাগলদের সাথে তর্ক করা আমার পছন্দ না। সেটাই এখন তো পছন্দ। এক সেকেন্ড, তুমি আমাকে কি বললে? হাউ ডেয়ার ইউ?
মায়ের কথা সিক্তর বোধগম্য হতেই বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। এতক্ষণ তারা দুজন মাটিতে বসেছিল। এদিকে মায়া পায়ের ব্যথার কারণেই নিচে বসেছিল, আর সিক্ত কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখের দিকে বিরক্তি আর রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে থাকার পর বলল, খুব তো মুখে খই ফুটিয়েছ, কাজের কথা তো কখনো ঠিক মতো বলো না। প্রয়োজনীয় প্রশ্ন করলে মুখে তালা লাগিয়ে রাখো, আর এখন আমাকে একা পেয়ে যা তা বলে যাচ্ছ। সবার সামনে তো এমন ভাব দেখাও যে তুমি দুধে ধোয়া তুলসী পাতা, আর এখন ম্যানার্স ভুলে গিয়ে তোমার সিনিয়রকে। আমি যদি দুধে ধোয়া তুলসী পাতা সেজে থাকি তাহলে আপনিও তো কিছু কম না। ভাব দেখান, কোনো মেয়েকেই পাত্তা দেন না, আর আমাকে পেলেই আপনার আসল রূপ বেরিয়ে আসে, তাই না? আপনার সব ফ্রেন্ড আর ভার্সিটির ওই সব ব্রেনলেস মেয়েগুলো যারা আপনার মতো, ওরা যদি জানতো তাদের সো কল্ড বন্ধু বা ভার্সিটির বড় ভাই কিংবা সো কল্ড ক্রাশ কিং মিস্টার সিক্ত কতটা বদের হাড্ডি। জাস্ট স্টপ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মায়া। সেটাই, আর আমি বুঝতে পারছি না আমার হলোটা কি। আমি আমার লাইফে যতটা না কথা বলাটা প্রয়োজন মনে করেছি, সেখানে শুধু আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিভাবে আপনার সাথে এতক্ষণ বাজে বকে টাইম ওয়েস্ট করছি সেটাই তো আমার মাথায় ঢুকছে না। চেঞ্জ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার সাথে থেকে থেকে এখন আমার নিজেকে সত্যিই ছাগল মনে হচ্ছে। আমি রাহিয়ান রহমান সিক্ত শেষে যে এমন করুণ দশা হবে সেটা ভাবতেই পারিনি। কথাটা প্রথমে সিরিয়াস ভাবে বললেও শেষের দিকে সে একটা শয়তানি হাসতে লাগলো। মায়া বুঝতে পারলো সিক্ত আবারও ফাইজলামি শুরু করেছে। মিস্টার সিক্ত, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। হয়েছে হয়েছে, এভাবে আর অসহায়দের মতো তাকিয়ে থাকতে হবে না। আমি কখন অসহায়দের মতো তাকিয়ে রইলাম, আর থাকবোই বা কেন? কারণ ছাড়া পা মুচকিয়ে বসে আছো। এখন তো অসহায়দের মতো বলবে, সিক্ত ভাইয়া প্লিজ আমাকে কোলে করে এখান থেকে নিয়ে চলুন, অথচ তখন যখন হেল্প করতে চেয়েছিলাম তখন ভাব দেখিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এলে। সিক্তর এসব অযৌক্তিক কথাবার্তা শুনে মায়া নিজের মেজাজ দাঁতে দাঁত খেচে মুখ বন্ধ করে সহ্য করছে। মায়া সহজে রেগে যাওয়ার মেয়ে না, সবকিছু খুব ভেবে চিন্তে করে। কিন্তু সিক্তর সাথে এই কিছুদিনের পরিচয়ে যেন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছে। তার এতদিনের শান্তশিষ্ট স্বভাবে যেন নানা পরিবর্তন আসা শুরু হয়েছে, আর এসব কিছুর জন্য দায়ী সে সিক্তকে ভাবছে। আর এখন যথাসম্ভব চেষ্টা করছে যেন অন্য কারোর কারণে যেন তার জীবনে বিন্দু পরিমাণ পরিবর্তন না ঘটে। এই অনাকাঙ্ক্ষিত মানুষটির আগমনে তার জীবনে এতদিনের সাধনা তো আর এই কয়েকদিনই শেষ হয়ে যেতে পারে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, আপনাকে দেখে কেউ বলতে পারবে না যে আপনি এত বেশি বাজে বকতে পারেন। আপনার কাছে না আমি তখন সাহায্য চেয়েছি, না এখন চাইবো। আমার প্রবলেমের সলিউশন আমি নিজেই বের করতে পারি। তোমার কি মনে হয় তুমি ওই ভাঙা পা নিয়ে একা একাই ঢাকায় ব্যাক করতে পারবে? কথাটা বলতে বলতে সিক্ত বুকে হাত গুছে বড় একটা গাছের সাথে হেলান দিল। আপনাকে কে বললো এই ভাঙ্গা পা নিয়ে আমি ঢাকায় ব্যাক করব? তো কি করবে? এখানে আশেপাশে তুমি হসপিটাল পাবে ভাবছো? আর কিছুক্ষণ এখানে থাকলে গ্রামবাসী আমাদের ধরে তোমার সাথে সাথে আমার হাড্ডিগুলো ভেঙে দেবে। শোনো, আর জেদ না করে আমি যেটা বলছি সেটা করো। যেখানে বসে আছো সেখানেই বসে থাকো। আমি শুধু তোমার পাটা একবার জোরে ঘুরিয়ে দেবো, তাতেই দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তবে একটু ব্যথা সহ্য করতে হবে আর কি। প্রয়োজন নেই আপনার সাহায্যের। ঠিক আছে, আমি তাহলে তোমাকে ঠিক 30 সেকেন্ড সময় দিচ্ছি। এর মধ্যে তুমি ডিসিশন নেবে তুমি কি করবে। হয় আমি যেটা করতে চাচ্ছি সেটা করতে দিতে হবে, তারপর এখান থেকে আমার সাথে যেতে হবে। তা না হলে এখানে একাই বসে থাকো, আর আমি একাই ঢাকা চলে যাব। আর তখন গ্রামবাসী তোমাকে ধরে নিয়ে যাবে। শুনেছি ওই গ্রামে নাকি একটা পাগল আছে, তার নাকি একটা বউ ছিল, সে অনেক বছর আগেই মারা গিয়েছে। এই জন্য পাগলটা নাকি শুধু মেয়েদের বিয়ে করে বউ বানাতে চায়। তোমাকে ধরে নিয়ে গেলে হয়তো তার সাথেই তোমার বিয়েটা দিয়ে দেবে। দাঁত থাকতে নাকি মানুষ দাঁতের মর্ম বুঝে না। আমার মতো হ্যান্ডসাম ছেলে তোমার জামাই না হয়ে শেষে কিনা ওই বুইড়া পাগলা তোমার জামাই হবে, ভাবতেই তোমার জন্য কষ্ট লাগছে।